আমরা হাসিনাকেও বলেছিলাম এখনো সময় আছে, ক্ষমতা হস্তান্তর করে শান্তিতে চলে যান। তিনি কিন্তু বিশ্বাস করেন নাই, কারণ তিনি হলেন নমরুদ, তিনি হলেন ফেরআউন, আল্লাহর উপর বিশ্বাস করে নাই। আল্লাহ যে এইভাবে ফেরেশতা নামাইয়ে দেবে আসমান থেকে, জিনেরা মাটিতে নেমে আসবে, এটা কেউ বিশ্বাসও করে নেই। এতগুলি লোক আসলো কোত্থেকে ডাকাতে? এতগুলি লোক আসা কি সম্ভব? আমি মহাখালীতে দেখেছি 50 লক্ষর উপরে লোক, টঙ্গী থেকে নিয়ে মহাখালী বাজার পর্যন্ত 50 লক্ষের উপরে। এগুলি কি সব মানুষ ছিল? এই মানুষগুলি কোত্থেকে আসলো? এগুলি ছিল সব জিন আর ফেরেশতারা। দালালদেরকে একত্রিত করছেন, দালালদেরকে বিভিন্ন জায়গায় পদায়ন করছেন। তাদের কাছ থেকে নতুন জেনারেশনের জন্য মঙ্গল কিছু কামনা করবেন না। এলডিপি আপনাদের সাথে আছে, এলডিপি আপনাদের সাথে থাকবে, শক্তভাবে থাকবে, কাপুরুষের মতো থাকবে না। যদি মাঠে ময়দানে আপনাদেরকে সাহায্য করার জন্য সংগ্রাম করতে হয়, আমরা থাকব। কিন্তু আপনারা যদি ফেল হয়ে যান, তাহলে জাতির জন্য একটা বিপর্যয় আসবে। আপনারা সময়টা নির্ধারণ করেন এবং নিজকে সামাল দেওয়ার জন্য ব্যবস্থা করেন। আপনাদের মধ্যে অনেকে বেসামাল আছে, মনে হয়েছে মন্ত্রী হয়েছে, ফ্ল্যাগ উড়াচ্ছে, অনেক কিছু হয়ে গেছে। অনেক কিছু হয় নাই। আপনারা ফ্ল্যাগ পান নাই, আপনারা মন্ত্রিত্ব পান নাই, বরং 18 কোটি মানুষের দায়িত্ব আপনারা পেয়েছেন। সেই দায়িত্বটা কিভাবে পালন করবেন, মেহরবানি করে সেটা বোঝার চেষ্টা করেন। বাজার নিয়ন্ত্রণ খুবই কঠিন বিষয়। সিন্ডিকেটের হাত থেকে এখনো মুক্ত হয় নাই, চাঁদাবাজদের হাত থেকে এখনো মুক্ত হয় নাই। এই চাঁদাবাজিতে শুধু রাজনৈতিক দলের সদস্যরা না, পুলিশের সদস্যরা এটার সাথে জড়িত। পুলিশ যদি জড়িত না থাকে, কোনো থানায় চাঁদাবাজি হইতে পারবে না। আমি মনে করি প্রধান উপদেষ্টা মহোদয়ের উপর উচিত হবে আপনি দিক নির্দেশনা দেন প্রত্যেকটা ওসিকে, যে আপনার থানায় যদি, আপনার এলাকায় যদি কোনো অন্যায় কাজ সংগঠিত হয়, তাহলে আপনাকে এটার জন্য দায়িত্ব নিতে হবে, আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আপনাকে চাকরিচ্যুত করা হবে। আপনার এলাকাতে যদি চাঁদাবাজি হয়, আপনাকে জেলে দেওয়া হবে, আপনাকে শাস্তি দেওয়া হবে। এই ধরনের জবাবদিহিতে নিশ্চিত না করতে পারলে চাঁদাবাজদেরকে বন্ধ করা যাবে না। চাঁদাবাজেরা 60-40-তে চলে যায়। আপনারা বুঝেছেন 60-40 কি? যারা সরকারে আছে তারা হলো 60%, যারা সরকারে নাই তারা হলো 40%। 60-40-তে চলে যায় সব সময়। এইগুলি বন্ধ করতে হবে। পুলিশের পক্ষে এটা বন্ধ করা খুবই কঠিন বিষয় নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই সরকার এসেছে ক্ষমতায় প্রায় 3 মাস। জনগণের রক্ষিত টাকা ব্যাংকে আছে, কিন্তু আমি আমার টাকা উত্তোলন করতে পারছি না। এটার জন্য প্রধান উপদেষ্টা মহোদয় কি উত্তর দেবেন? আমার টাকা আমি পাচ্ছি না, কি কারণে পাচ্ছি না? তাহলে আপনারা 3 মাস কি কাজ করলেন? আমি যদি ব্যাংকে যাই, আমার প্রয়োজন 5 লক্ষ টাকা, আপনি আমাকে দিচ্ছেন 5,000 টাকা। এটা কি আপনি আমাদেরকে দক্ষিণে দিচ্ছেন না দান খয়রাত করছেন? আমার টাকাটা আমাকে ফেরত দেবেন, এটাতে এত সমস্যাটা কোথায়? আপনি এটা ব্যবস্থা নেন, জনগণের দুঃখ দুর্দশা বোঝার চেষ্টা করেন। আগামীতে রমজান মাস আসছে, এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। এখন থেকে যদি পদক্ষেপ না নেন, তাহলে বাজার নিয়ন্ত্রণ করাও সম্ভব হবে না এবং মানুষের পকেটে পয়সাও থাকবে না, তার নিজের টাকা ব্যাংকের মধ্যে আটকে থাকছে। সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন সম্বন্ধে আমি বলেছি, এখনও তারা টাকা নিচ্ছে। আমি নাম বলতে চাই না। একজন ওসি আমার বাসায় আসছে, তাকে জিজ্ঞাসা করলাম তোমার পোস্টিং কোথায় হয়েছে? বলে স্যার অমুক জেলায়। তো অমুক জেলায় পোস্টিং হয়েছে, কোন থানায় গেছো? বলে স্যার এসপির কাছে গেছিলাম, এসপিকে বললাম আমাকে একটা পোস্টিং দেওয়ার জন্য। তখন এসপি বলল 10 লক্ষ টাকা লাগবে। আমি ওকে বললাম এখনও কি টাকা লাগে? বলে স্যার আগে 40 লক্ষ টাকা লাগতো, এখন 10 লক্ষ টাকা লাগে। আপনি কোনো ভূমি অফিসে যান, খতিয়ান নতুন হচ্ছে না, সাব রেজিস্ট্রারকে টাকা না দিলে হয় না। একজন সাব রেজিস্ট্রার আপনাদেরকে সার্ভে করে বাইর করতে হবে। ওসিদের কাছে, প্রত্যেকটা সাব ইন্সপেক্টরের কাছে একটা রিপোর্ট চান, আপনার কোথায় কোথায় ঘর আছে
এমন কোনো ইন্সপেক্টর পাবেন না যার 2-3টা ফ্ল্যাট নাই। এই ফ্ল্যাটটা কোত্থেকে পেল? এগুলি বের করার দায়িত্ব কার? আপনাদের, অন্তর্বর্তীকালীন সরকারের। এটা কোনো কঠিন কাজ না। মিনিস্ট্রি থেকে একটা সার্কুলার জারি করা হবে, কার কাছে কয়টা ফ্ল্যাট আছে অনতিবিলম্বে সরকারকে অবহিত করো, এবং এই ফ্ল্যাটগুলি কিভাবে পেয়েছো, কিভাবে খরিদ করেছো তার বর্ণনা দাও। তাহলে আপনারা সঠিক তথ্যটা পেয়ে যাবেন। আগামীতে তারা আরও সজাগ হবে। কিন্তু এই ধরনের জবাবদিহিতামূলক কোনো পদক্ষেপ গত 3 মাস 3.5 মাস আমি দেখি নাই। আমি অনুরোধ করব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে, আপনি আমার খুব ঘনিষ্ঠ বন্ধু মানুষ, বয়সে আমি আপনার থেকে বড়। আপনার জন্ম 40 সালে, আমার জন্ম 39 সালে। আপনার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। আমরা একসাথে অনেক সময় কাটিয়েছি। শক্ত হাতে ধরুন, না হলে ফসকে যাবে। এটাই হলো আমার শেষ বার্তা। শক্ত হাতে ধরুন, না হলে ফসকে যাবে, এবং আফসোস করার সময়ও পাবেন না। আমি হাসিনাকে বলেছিলাম, এই দেশে যে অন্তর্বর্তীকালীন সরকার হবে, এলডিপির পক্ষ থেকে আমরা 3 বছর 3.5 বছর আগে সবার আগে বলেছিলাম। তখন কিন্তু আমাদের উপর অনেকে ক্ষিপ্ত হয়েছিল, কিন্তু আলটিমেটলি সেটাই হয়েছে। আমরা হাসিনাকেও বলেছিলাম এখনো সময় আছে, ক্ষমতা হস্তান্তর করে শান্তিতে চলে যান। তিনি কিন্তু বিশ্বাস করেন নাই, কারণ তিনি হলেন নমরুদ, তিনি হলেন ফেরাউন, আল্লাহর উপর বিশ্বাস করে নাই। আল্লাহ যে এইভাবে ফেরেশতা নামাইয়ে দেবে আসমান থেকে, জিনেরা মাটিতে নেমে আসবে, এটা কেউ বিশ্বাসও করে নেই। এতগুলি লোক আসলো কোত্থেকে ডাকাতে? এতগুলি লোক আসা কি সম্ভব? আমি মহাখালীতে দেখেছি 50 লক্ষর উপরে লোক, টঙ্গী থেকে নিয়ে মহাখালী বাজার পর্যন্ত 50 লক্ষের উপরে। এগুলি কি সব মানুষ ছিল? এই মানুষগুলি কোত্থেকে আসলো? এগুলি ছিল সব জিন আর ফেরেশতারা। আল্লাহ যখন কাকের উপর লাহানত দেয়, এইভাবে লাহানত দেয়। এই উদাহরণটা আগামী কয়েকশো বছর আমাদেরকে ধারণ করতে হবে। বিশেষ করে যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে বলবো, এটার উপর রিসার্চ করো, এটা বুঝার চেষ্টা করো। আল্লাহ রব্বুল আলামিন যখন অসন্তুষ্ট হয় মানুষের উপরে, কিভাবে দেশের উপরে লাহানত আসে, এটার থেকে যদি আমরা শিক্ষা নিই, তাহলে আগামীতে আমরা কখনো বিপদগামী হব না। অন্যথায় বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা থেকে যাবে। নির্বাচন সম্বন্ধে একটা কথা বলতে চাই। আমি তত্ত্বাবধায়ক সরকার মহোদয়কে বলবো না আপনি 6 মাস পরে নির্বাচন দেন, 9 মাস পরে নির্বাচন দেন, কিন্তু একটা ফোরকাস্ট করেন যে অমুক মাসে একটা রূপরেখা দেন যে 2025 সালে অমুক মাসে নির্বাচন হতে পারে। তাহলে রাজনৈতিক দলগুলি তাদের কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত হয়ে যাবে, এবং রাস্তাঘাটে যে সমস্ত সন্ত্রাসীরা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে, তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নিতে হবে। মানুষের জন্য গণতন্ত্র, জানোয়ারের জন্য গণতন্ত্র না। যে সমস্ত জানোয়াররা রাস্তাঘাট দখল করে জনগণের জন্য দুর্ভোগ সৃষ্টি করতেছে, তাদের প্রতি মায়া মমতা দেখার কোনো কারণ নাই। প্রশাসন কঠোর হস্তে দমন করতে হয়, প্রশাসন মায়া মমতা করে হয় না। মায়া মমতা করবেন মানুষের সাথে, অমানুষের সাথে কোনো মায়া মমতা না। কঠিনভাবে দেশ পরিচালনা করেন। আমরা এলডিপির পক্ষ থেকে আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। আমাদের এটা কিন্তু স্বামী স্ত্রীর পার্টি না, আমাদের এটা কিন্তু ভাই বোনের পার্টি না। এলডিপি একটা 1 নম্বর নিবন্ধিত রাজনৈতিক দল। আমরাই শুধু 2024 সালে 6000 লোক নিয়ে কনফারেন্স করেছি, সম্মেলন করেছি। এখনও অন্য কোনো রাজনৈতিক দল এই ধরনের সম্মেলন এখনও করে নাই। তারা আমি জানি অনেক বড় করবে, জামাত অনেক বড় করবে, বিএনপি অনেক বড় করবে, কিন্তু আমি মনে করি আমরা আজকে 3য় স্থানে আছি। সুতরাং আমাদেরকেও ছোটোভাবে দেখবেন না, গাধা গোড়ার লাইনে আমাদেরকে নেবেন না, আমাদেরকে আমাদের লাইনেই রাখেন। বাংলাদেশে অনেকগুলি রাজনৈতিক দল আছে, এলডিপি হলো একমাত্র রাজনৈতিক দল যার প্রেসিডিয়াম সদস্য সংখ্যার মধ্যে 4 জন হচ্ছে ডক্টরেট।
এটা কোনো রাজনৈতিক দলে নেই। এবং 2 জন বীর মুক্তিযোদ্ধা, সভাপতিও বীর মুক্তিযোদ্ধা, খেতাবদারী মুক্তিযোদ্ধা, এবং মহাসচিব খেতাবদারী মুক্তিযোদ্ধা। এটা বাংলাদেশের কোনো রাজনৈতিক দলে নেই। সুতরাং আমাদের বুকের পাটা আছে, তাজা রক্ত এই দেশের জন্য বিলিয়ে দেব আমরা। বয়স হইতে পারে, কিন্তু আমাদের সে সাহস বিলুপ হয় নাই। আমরা দেশের জন্য যুদ্ধ করতে প্রস্তুত, যে কোনো আত্মত্যাগ করতে প্রস্তুত। আপনি এগিয়ে যান, শক্ত হাতে ক্ষমতা চালান। এবং সবশেষে বলবো, অনেকের প্রেম প্রীতি আছে শাহাবুদ্দিন চুপ্পুর সাথে। এখনও দেরি হয় নাই, শাহাবুদ্দিন চুপ্পুকে সরান, তাহলে রাস্তাঘাটের এই সমস্যাগুলি শতভাগ কমে যাবে। শাহাবুদ্দিনের কাছ থেকে অনুপ্রেরণা পাচ্ছে তার পেটুয়া বাহিনীরা, হাসিনার পেটুয়া বাহিনীরা, তাদের মাধ্যমে এই কর্মকাণ্ডগুলি হচ্ছে। আর হাসিনা দিল্লিতে বসে বসে ইউটিউবের মাধ্যমে মেসেজ দিচ্ছে। ভারত সরকারকে অনুরোধ করব, আপনারা আশ্রয় দিয়েছেন ভালো, কিন্তু তাকে নববধূর মতো টেলিভিশন দিয়ে জনগণকে বিভ্রান্ত করার সুযোগ সৃষ্টি করে দেবেন না, তাহলে এটা বন্ধুত্বমূলক আচরণ হবে না। আপনাদের সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, এলডিপি জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এটা পরিষ্কারভাবে বলেছি যে ভারতের উচিত তাদের ইউটিউবারদেরকে নির্দেশ দেওয়া এই ধরনের প্রচারণা থেকে বন্ধ রাখার জন্য। আমাদের ফরেন পলিসি আরও একটু অ্যাগ্রেসিভ হতে হবে। আমাদের ফরেন পলিসি খুবই দুর্বল এবং খুবই স্লো, রিয়াকশানও স্লো এবং দুর্বল। এরকম দুর্বল হলে হবে না। উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড লাইক ওয়ার টাইম। ইট ইজ নট এ পিস টাইম গভর্নমেন্ট। এটা অন্যান্য সময়ের মতো 91-এর মতো বা 2001-এর মতো একটা সরকার না। এটা হলো একটা ওয়ার টাইম গভর্নমেন্টের মতো, কারণ একটা যুদ্ধের মাধ্যমে আমরা এই দেশ স্বাধীন করেছি। এই যুদ্ধটা ছিল বাংলাদেশ ভার্সেস আওয়ামী লীগ, যুদ্ধ করে স্বাধীন করেছি। সুতরাং এটা গভর্নমেন্টকে ওয়ার টাইম গভর্নমেন্টের মতো কাজ করতে হবে, 24 ঘন্টা কাজ করতে হবে।